প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাস ভিডিও নাম্বার 45 টপিক্স এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এটা আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়। এইটা আলোচনার আগে আমরা জীববৈচিত্র্যের মধ্যে রয়েছি। তো মেগা ডাইভার্সিটি বা অতি বৈচিত্র্যশালী দেশ, এটা সম্বন্ধে একটু বলে নিই আমি, তারপরে আমি আমার উচ্চ বিষয়ে যাচ্ছি। মেগা ডাইভার্সিটি বা অতি বৈচিত্র্যশালী দেশ এটা করার জন্য তুমি রায়ান মার্টিনের 403 পৃষ্ঠা এবং প্রান্তিকের 127 পৃষ্ঠায় দেখতে পারো। রায়ান মার্টিনের আমি যদি প্ল্যানিংয়ে দেখছি যে নিচে লেখা আছে, দেখো একদম নিচে, মেগা ডাইভার্সিটি বা অতি বৈচিত্র্যশালী দেশ, প্রান্তিক 127 পৃষ্ঠা। 127 পৃষ্ঠায় গেলে আমি দেখতে পাচ্ছি যে টুকরো কথা যেখানে লেখা আছে ওইখানে দেখো নিচে যে অ্যাকচুয়ালি আমাদের যে পৃথিবী রয়েছে, যে গ্লোবটা, তার মাঝ বরাবর যে বিষুবরেখা গেছে, এই বিষুবরেখার উভয় পাশে যে দেশগুলো অবস্থান করে সেই দেশগুলোতে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুযুক্ত দেশ এই দেশগুলো। আর সূর্য তো পৃথিবীর উপরে তির্যকভাবে কিরণ দেয়, যার জন্য উত্তর মেরু দক্ষিণ মেরুর তুলনায় এই জায়গাটা আমি বিষুব রেখার দুই পাশটা সূর্যালোকও ভালোভাবে পাই। ফলে এই বিষুবরেখার দুই পাশে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে জীববৈচিত্র্য অতিরিক্ত পরিমাণে দেখা যায়। তো এটা একটা ডেফিনেশন আমরা করে নেব। যেমন প্রান্তিক থেকে আমি পড়ছি, বিষুবরেখার দুই পাশে উষ্ণ ও আর্দ্র জলবায়ুযুক্ত দেশগুলিতে খুব বেশি জীববৈচিত্র্য দেখা যায় এবং দেখা গেছে যে পৃথিবীর মাত্র 12টি দেশে পৃথিবীর যাবতীয় প্রজাতির 70% বর্তমান। এই দেশগুলিকে অতি বৈচিত্র্যশালী দেশ বলে। তা আমি এই 12টি দেশের কথা উল্লেখ করব না, আমি যে অতি বৈচিত্র্যশালী দেশের ডেফিনেশনে বলবো, বিষুবরেখার দুই পাশের উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত দেশগুলিতে খুব বেশি বৈচিত্র্য দেখা যায়। এই দেশগুলিকে অতি বৈচিত্র্যশালী দেশ বলে। বিশ্বে অতি বৈচিত্র্যশালী দেশের সংখ্যা 17টি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভারতবর্ষ, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি। তো এইটা একটা আমরা করে নেব। হতে পারে এটা 2 মার্কসের জন্য চলে আসলো, তার আমাকে সংজ্ঞা দিতে হবে আর উদাহরণ দিতে হবে। তো এইটাকে আমরা করে নিলাম। আজকে আমার যেটা আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবনের পরিবেশগত সমস্যা, অর্থাৎ আগে অ্যাকচুয়ালি সুন্দরবনের অবস্থানটা একটু আলোচনা করি। সুন্দরবনের অবস্থান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল যে অঞ্চলটা রয়েছে, যেটাকে ডেল্টা অঞ্চল বলা যেতে পারে। তাই এই জায়গাটা এবং বাংলাদেশের দক্ষিণে এই সুন্দরবন রয়েছে। সুন্দরবন আমাদের মালদা থেকে যেতে গেলে কলকাতা গিয়ে, কলকাতা থেকে আবার বাসযোগে কিছুটা গিয়ে তারপরে লঞ্চ পাওয়া যায়, তারপরে লঞ্চ করে আমরা সুন্দরবন ঘুরতে পারি। যাই হোক, এই সুন্দরবন অ্যাকচুয়ালি নামকরণের কারণ হচ্ছে যে এতে সুন্দরী বা সুঁদরী নামক যে গাছ রয়েছে, যার যে গাছগুলো, এই সুন্দরী বা সুঁদরী গাছগুলো হচ্ছে ওই সুন্দরবনে লবণাম্ব উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম হেরিটিয়েরা ফর্মস। এই গাছগুলো এখানে প্রচুর পরিমাণে আছে। এছাড়াও অন্যান্য লবণাম্ব উদ্ভিদ আছে, যেমন গেওয়া, গড়ান, কেওড়া, আরও অনেক গাছ, গোলপাতা, ধুন্দল, শন, নলখাগড়া, এই রকম প্রচুর গাছ। এবং এই জঙ্গলগুলো খুবই ঘন জঙ্গল। তাই লবণাম্ব উদ্ভিদের এই যে ঘন জঙ্গল, যেটা আমরা এখানে ছবিতে দেখতেও পাচ্ছি,
একদম ঘন, মানে এই জঙ্গলের পাশেও যদি কোনো ইয়ে থাকে, মনে করি এই গাছটার পিছনটাও যদি একটা বাঘ বসে থাকে, তা এই জায়গাটা থেকে ওটা বুঝতে পারা যাবে না। আর ঘন জঙ্গল, পাতাগুলো ওই রকম ঘন জঙ্গল আছে। তো এই ধরনের জঙ্গলকে বলা হয় ম্যানগ্রোভ। লবণাম্বু উদ্ভিদদের এই ঘন জঙ্গলকে বলা হয় ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ অরণ্য, এই সুন্দরবনের অরণ্যকে ম্যানগ্রোভ অরণ্য বলে, যা বিশ্বের মধ্যে সবচাইতে বড়। এত বড় ম্যানগ্রোভ বিশ্বের আর অন্য কোথাও দেখা যায় না। অন্যান্য অরণ্য আছে, কিন্তু ম্যানগ্রোভ অরণ্য এইটাই সবচাইতে বড়। তা আমরা এটাকে আলোচনা করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে গিয়ে প্ল্যানিংয়ে যাই। প্রথমে একটা ভূমিকা লিখব। এই যে দেখো, আমি এই জায়গাটা লিখেছি ভূমিকা, এবং আমি বলেছি ছায়ার 128 লেখা আছে। ছায়ার 128 পৃষ্ঠা থেকে একটু ভূমিকা লিখব, কারণ প্রশ্ন কীরকম আসবে সেরকম উত্তর আমাকে দিতে হবে। তা আমি ছায়ার বই থেকে পড়ছি যে সুন্দরবন অঞ্চলটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বিশেষ। সমগ্র সুন্দরবনের 1/3 ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত। মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা নদীর মোহনা অঞ্চলে সৃষ্ট বদ্বীপে এই বনাঞ্চল অবস্থিত। 1997 সালে এই অঞ্চলটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান বলে ঘোষণা করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। এই অঞ্চলের প্রায় 10,200 বর্গ কিলোমিটার অঞ্চল অরণ্যে ঢাকা, যার 4,200 বর্গ কিলোমিটার অংশ ভারতীয় সুন্দরবন। তো এটাকে আমরা একটা ভূমিকা হিসাবে আমরা এটা লিখে নেব। কীরকম প্রশ্ন আসবে, তখন কোন পয়েন্ট ইউজ করব সেটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, আমি এরপরে তোমরা দেখবে যে সুন্দরবনের যে পরিবেশগত সমস্যা আছে, এই সমস্যা টোটাল 7টা। এই সমস্যা 7টা। এই জায়গায় 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, এই 7টা আমাদের সিলেবাস। এই প্রত্যেকটা সমস্যাকে 2 মার্কসের জন্য রেডি করতে হবে। কিন্তু তুমি বই দেখতে পাবে যে বিভিন্ন বই বিভিন্ন রকম করে লেখা আছে। অনেক বইয়ে হয়তো দেখা যাচ্ছে যেটা লিখবে তাতে তুমি 2 মার্কস পেতে পারো না। আমি সবসময় একটা কথা বলি যে 2 মার্কসের জন্য কমসে কম 2টা পয়েন্ট করো, 2টা প্যারা করো। তো ওই জন্য আমরা এখানে যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো উপরে আমরা আলোচনা করব। এবং পয়েন্টগুলোতে আমি যে বই দুটো ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা প্রান্তিক এবং একটা হচ্ছে ছায়ার বই। তা আমি মেনলি প্রান্তিকই আলোচনা করেছি। তো প্রথম যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে, দেখো, নগরায়নের জন্য, সবই 1 নম্বরে দেখো, নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস। তো এটাকে যদি একটা ছকের আকারে করতে পারি আমরা, তাহলে ভালো হয়। ছকের আকারে আমরা কীরকম করব, আমরা উপরে যেমন এই যে নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, এটাকে আমরা উপরে একটা হেডলাইন করব। উপরে হেডলাইনটা করব নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, আন্ডারলাইন, এটা হেডলাইন। তারপরে লিখব নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ যে কারণে ধ্বংস হয় তার উল্লেখযোগ্যগুলি নিম্নে আলোচনা করা হলো। দিয়ে এরপরে আমি 2টো ঘর করব আমার খাতাটাকে 2টো ঘর করতে পারি। যেমন এই দিকটা একটা ছোট ঘর করব, যেটাতে আমি কারণ লিখব, এটা হচ্ছে কারণের ঘর। আর এই দিকটা লিখব ফলাফল, এটা ফলাফলের ঘর, এটা কারণের ঘর। তো কারণের ঘরটা ছোট লাগবে আমার, ফলাফলের ঘরটা বড় লাগবে। 2টো ঘর করব। আর যেটা টপিকস নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, ওটাকে আমি উপরে হেডলাইন করব। এইভাবে আমি নোট করতে হবে। তো যাই হোক, আমি আলোচনা করি এবার নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস। এটা পয়েন্টটাকে আলোচনা করতে গিয়ে আমি এবারে প্রথমে কারণের ঘরে যেটা লিখব, কারণের উপরে তো দিলাম নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, দিয়ে কারণের ঘরে লিখলাম ক্রমবর্ধমান জনসংখ্যা। ক্রমবর্ধমান জনসংখ্যা, এখানেও দেখো আমার এখানে ক্রমবর্ধমান জনসংখ্যা আছে। আর এই ঘরটাকে তো আমি আগেই বললাম যে এটা আমি উপরে দিয়ে দিলাম, এই জায়গাটা দিয়ে দিলাম, হেডলাইন করলাম ওটা। তা কারণের ঘরে ক্রমবর্ধমান
জনসংখ্যা দিলাম। এবার কারণের ঘরে জনসংখ্যা ক্রমবর্ধমান জনসংখ্যা দিয়ে আমি যেটা আলোচনা করব, এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, এটাকে যদি আলোচনা করি তাহলে আমি লিখব, এটা 2 মার্কসের জন্য করব আমি। তো একটা পয়েন্ট করেছি বসতি স্থাপনের জন্য গৃহ নির্মাণ। এই পয়েন্টটাতে ফলাফলে ঘরে লিখছি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য নির্বিচারে কেটে বসতি স্থাপন হচ্ছে, ফলে লবণাম্বু উদ্ভিদ হ্রাস পাচ্ছে। বাস এইটুকু লিখলে হবে। 2 নম্বর হচ্ছে গৃহ নির্মাণ ও ফার্নিচার তৈরি। এটাতে আমরা লিখব যে গৃহ নির্মাণ ও ফার্নিচারের জন্য লবণাম্বু উদ্ভিদ ব্যবহার হওয়ার ফলে সুন্দরী সহ অন্যান্য উদ্ভিদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। 3 নম্বর হচ্ছে জ্বালানি পয়েন্টটাতে লিখব স্থানীয় বাসিন্দা ও শহরের মানুষের জন্য জ্বালানির কাজে ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ ব্যবহার করা হচ্ছে, যা ম্যানগ্রোভ অরণ্য হ্রাস ঘটাচ্ছে। তো 3টা পয়েন্ট হয়ে গেল আমার। তো 3টা প্যারা হলো, এই পয়েন্টগুলো সাব পয়েন্ট করে আমি উত্তরটা লিখব। এবার তুমি যদি এটাকে লেখো ভালো করে, তাহলে দেখবে যে এটা 2 মার্কের জন্য একটা ছক হয়েছে, উপরে হেডলাইন হয়েছে, এটা একটা গেট আপ, অ্যান্সারের গেট আপ। কাজে এইভাবে তোমাকে নোট করতে হবে, অবশ্যই ভিডিও দেখে নোট করে ফেলবে। এরপরে আমি যেটা বিষয় যাব 2 নম্বরটা দেখো, কৃষিজাত সমস্যা। তো এটাকে হেডলাইন করব, কৃষিজাত সমস্যা হেডলাইন করব, উপরে লিখে দিলাম। তারপরে আমি নিচে যে ছক করছি তাতে 2টো ঘর, একটা কারণ আর একটা হচ্ছে ফলাফল। তো কারণের ঘরে কারণ এবং ফলাফল করব আমি। তো কারণের ঘরে আমি যদি যাই, তো কারণের ঘরে আছে জলোচ্ছ্বাস ও প্লাবন। 1 নম্বর দেখো, জলোচ্ছ্বাস ও প্লাবন। আমি বিষয়টা একটু বুঝিয়ে দিই। আমরা জানি যে বঙ্গোপসাগরের প্রায় নিম্নচাপ হয় এবং এটা সমুদ্র, তাই এখানে জোয়ার ভাটা হয় 24 ঘন্টায় 2 বার। আবার ভরা জোয়ার আছে, মরা জোয়ারও আছে। কাজেই যখন নিম্নচাপ হয় তখন প্রচণ্ড উঁচু ঢেউ হয়, যা তীব্র জলোচ্ছ্বাসের কারণ হতে পারে। এছাড়া আবার বন্যা হয়ে যায়, ওটাকে যাকে আমি প্লাবন বলবো। তো এগুলো হচ্ছে কারণ। কিসের জন্য? কৃষিজাত সমস্যার জন্য। এই জলোচ্ছ্বাস এবং প্লাবন কীভাবে কৃষিকাজকে সমস্যায় ফেলছে। আচ্ছা, কৃষিকাজ বলতে আমি আর একটু বলে নিই বোঝানোর জন্য, যে যারা যে সমস্ত সুন্দরবনের বিশেষ করে ট্রানজিশন অঞ্চলে যে সমস্ত মানুষ, স্থানীয় বাসিন্দারা বাস করে, তারা বেশিরভাগই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। এই মানুষগুলো ও সুন্দরবনের যে সমস্ত নিচু এলাকা, ওই সমস্ত জায়গায় চাষাবাদ করে। তো চাষাবাদ করতে গিয়ে তাদের যে সমস্যা হয় সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। তো প্রথম পয়েন্ট আমি দিলাম জলোচ্ছ্বাস ও প্লাবন। ফলাফলে আমি কী লিখছি? পয়েন্ট করেছি নোনা জলের প্রবেশ। এই নোনা জলের প্রবেশে আমি লিখব বাঁধ ভেঙে কৃষি জমিতে নোনা জল প্রবেশের ফলে কৃষি জমি 2 থেকে 3 বছরের জন্য চাষের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। চাষের অনুপযুক্ত হয়ে যাচ্ছে মানে ওতে এত বেশি লবণ হয়ে যাচ্ছে যে ওটাতে আর চাষ করা যাচ্ছে না। বাস ওইটিই লিখব। আমি আরেকবার বলে দিই, বাঁধ ভেঙে কৃষি জমিতে নোনা জল প্রবেশের ফলে কৃষি জমি 2 থেকে 3 বছরের জন্য চাষের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। বাস, এর বড় পয়েন্ট করব না। 2 নম্বর পয়েন্ট, বালির প্রবেশ। তো যখনই জলোচ্ছ্বাস ও প্লাবন হয় তো সমুদ্রের জলটা তো ঢুকছে, ফলে কি হচ্ছে, ওই সমুদ্র জলে যেমন লবণ থাকে তেমন বালিও থাকে, ফলে ওই লোনা জলের সঙ্গে বালিও প্রবেশ করে যায়। তো বালির পয়েন্টটাতে আমি লিখব করণ ড্যাশ করে, কৃষি জমিতে নোনা জলের সঙ্গে বালি প্রবেশের ফলে জমির প্রকৃতির পরিবর্তন হওয়ায় স্বাভাবিক চাষাবাদ হচ্ছে না। তো এই যে 2টা পয়েন্ট আমার হয়ে গেল, 2টা পয়েন্ট আমি কমপ্লিট করে ফেললাম, যেটা জলোচ্ছ্বাস এবং প্লাবনে হচ্ছে। আর একটা, এই 2টা অবশ্য প্রাকৃতিক, জলোচ্ছ্বাস ও প্লাবন।
আরেকটা পয়েন্ট এখানে দিয়েছি আমি, আধুনিক চাষাবাদ। তো সুন্দরবনে আধুনিক চাষাবাসের প্রভাব পড়েছে, ফলে এখানে বেশি পরিমাণে রাসায়নিক সার, তারপরে কীটনাশক, আগাছানাশক ইত্যাদি বিষয়গুলো চলে আসছে, এগুলো বেশি বেশি ব্যবহার করা হচ্ছে। তো এটা একটা পয়েন্ট আছে, এই যে আধুনিক চাষাবাদ থেকে যে পয়েন্টটা আসলো, এটা যে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। এটা যে এই 2 নম্বর পয়েন্ট করেছি, এটা সোজা সোজা লিখবে। আগের দুইটা লেখার পর লেখা শেষ হলে তবে এই আধুনিক চাষাবাদ ধরবে, এবং আধুনিক চাষাবাসের সময় এটাকে দেখো 1 নম্বর পয়েন্ট করা আছে। এই যে 1 নম্বর, এই আধুনিক চাষাবাদ, এটা 1 নম্বর, একটাই পয়েন্ট। জলোচ্ছ্বাস প্লাবন, এটা 2টা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো অতিরিক্ত এটাতে তোমাকে লিখতে হবে যে পয়েন্ট হলো কীটনাশক ও রাসায়নিক সার, কলম ড্যাশ করে লিখব, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে চাষের জমির উর্বরা শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। উক্ত রাসায়নিক সার ও কীটনাশক সুন্দরবনস্থ জলাশয়ের জল দূষণের ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তার মধ্যে কথা হলো যে কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করছে সেটা বৃষ্টির জলের সঙ্গে কোথায় চলে যাচ্ছে, বৃষ্টির জলের সঙ্গে গিয়ে জলাশয়ে মিশছে, ফলে জল দূষণ ঘটাচ্ছে। তো এটাকে লিখবো আমি আরেকবার পড়ে দিই যে কীটনাশক রাসায়নিক সার লিখছি, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে চাষের জমির উর্বরা শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। উক্ত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলের সঙ্গে বাহিত হয়ে সুন্দরবনস্থ জলে মিশছে, ফলে জল দূষণ ঘটছে, যা জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ। তা আমার এটা 2 মার্কসের জন্য হয়ে গেল। দেখো 3টা পয়েন্টে উত্তর দিলাম। এটাকে তুমি যখন নিজের খাতায় লিখবে তো দেখবে যে 2 মার্কের জন্য যথেষ্ট আছে। পরের টপিকস আমি আলোচনা করি। 3 নম্বর, দেখো 3 নম্বরে লেখা আছে মিষ্টি জলের সংকট, অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় একটু বেশি আসে। মিষ্টি জলের সংকট, এটা হেডলাইন করবে 3 নম্বরে, উপরে হেডলাইন করলে তারপরে উপরে একটা তুমি দিতে পারো যে মিষ্টি জলের সংকটের অন্যতম কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। এবার করে দিয়ে এই ছক আগেই বললাম, একটা কারণ এবং একটা ফলাফল। মাধ্যমিকে দেখো ছক করে যদি উত্তর লিখতে পারো তো ওটা এক্সামিনারের কাছে একটু অ্যাট্রাকটিভ হয় এবং জিনিসটা খুব পরিষ্কার দেখায়। কাজে যে কোনো উত্তরকে তুমি একটু ছক করে দেওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে যারা ভালো স্টুডেন্ট, যারা লাইফ সায়েন্সে 100-এ 100 পায়, 99 পায়, 98 পায়, তাদের খাতাও আমরা সংরক্ষণ করে রেখেছি, ওগুলো দেখাবো ওরা কীভাবে লিখত, সেখান থেকেও তোমরা একটা আইডিয়া পেতে পারো। যাই হোক, এটাকে আমি আলোচনা করি। আমার পয়েন্ট হলো যে মিষ্টি জলের সংকট। তো এর 1 নম্বর পয়েন্ট হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন ও কম বৃষ্টিপাত। এখানে কম বৃষ্টিপাতটা আমি দিইনি, এটা তুমি দিয়ে দিবে। নদীর গতিপথ পরিবর্তন ও কম বৃষ্টিপাত। তো এটাতে পয়েন্ট, একটাই পয়েন্ট, এটা পয়েন্ট কি, মিষ্টি জলের সংকট। এই মিষ্টি জলের সংকট করে আমি লিখব, সুন্দরবনের খাড়ি ও মোহনা অঞ্চলে মিষ্টি জলের সংকটের ফলে উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। সুন্দরবনস্থ জলাশয়গুলিতে মিষ্টি জলের সংকট হয়। এবার এটা এইটুকুই লিখব। তো নদীর গতি, যেমন তোমরা জানো ফারাক্কার যে গঙ্গা আছে তাতে বাদ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। কারণ গঙ্গার যে একটা অংশ যেটা কলকাতা দিকে গেছে, তো কলকাতা বন্দরের নাব্যতা কমে যাওয়ায় ওখানে জাহাজ ঢুকতে পারছিল না। ওখানে ওই জলের পরিমাণটা বাড়ানোর জন্য এই যে ফারাক্কার ফিডার ক্যানেল দিয়ে ওই জলটাকে নিয়ে গিয়ে আবার ওই জঙ্গিপুরের ওই দিকটা আবার গঙ্গাতে লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা কৃত্রিমভাবে কী হলো, আমরা নদীর পথ পরিবর্তন করলাম। আর অনেক সময় নদী ভাঙনের ফলে গতিপথ প্রকৃতিগতভাবেও পরিবর্তন হয়ে যেতে পারে। তো যখনই এই নদীর গতিপথ পরিবর্তন হয় তো ওই যে বদ্বীপ অঞ্চল যেটা হচ্ছে সেই অঞ্চলেরও পরিবর্তন হয়ে যায়, ফলে মিষ্টি জলের সংকট সৃষ্টি হতে পারে। তো এইটা তোমরা যেটুকু বললাম আগে আমি, মিষ্টি জলের সংকট, ওইটুকুই লিখবে।
আমি এটা বোঝানোর জন্য তোমাকে বললাম। এরপরে 2 নম্বর পয়েন্ট করেছি প্লাবন ও জলোচ্ছ্বাস। প্লাবন জলোচ্ছ্বাস কি আগে বুঝালাম, কাজে এখন আর বলবো না। প্লাবন ও জলোচ্ছ্বাসের ফলে কী হচ্ছে, মিষ্টি জল কীভাবে সংকটে পড়ছে। 1 নম্বর পয়েন্ট এবার আমি আসি। পয়েন্ট হচ্ছে লবণের পরিমাণ বৃদ্ধি। আগের আলোচনা থেকেই চলে আসছে যে প্লাবন ও জলোচ্ছ্বাসের ফলে সুন্দরবনের মাটিতে ও জলাশয়ে লবণের পরিমাণ বৃদ্ধি পায়, যা মিষ্টি জলের সংকটের কারণ। বাস এইটুকুই লিখব। 2 নম্বর হচ্ছে প্রাণী বৈচিত্র্য বিপন্ন। এটাতে লিখব প্রাণী বৈচিত্র্য হ্রাস ও বিলুপ্তি। প্রাণী বৈচিত্র্য হ্রাস ও বিলুপ্তি করবে, পয়েন্টটা একটু চেঞ্জ করে দেবে। প্রাণী বৈচিত্র্য হ্রাস ও বিলুপ্তি করণডাস করে লিখবে মিষ্টি জলের বসবাসকারী মাছ ও অন্যান্য প্রাণীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। বাঘ, খাড়ির কুমির, রিভার টেরাপিন এর মতো প্রাণীরা বিপন্ন হয়ে পড়ে যাচ্ছে। তার মানে এগুলো মানে এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে প্রাণীগুলো। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাণীর বিলুপ্তি। 3 নম্বর পরিবেশগত কত পরিবর্তন হয়েছে, যে বেশ কিছু প্রাণী যেটা সুন্দরবনে আগে ছিল এখন আর নেই। তাহলে কত পরিবেশগত ক্রাইসিস হয়েছে বুঝতে পারা যাচ্ছে। তো এই পয়েন্টটাতে আমরা লিখব যে সুন্দরী উদ্ভিদের সংখ্যা ও প্রাণী বিলুপ্তিটা আগের পয়েন্টে নিয়ে নিয়েছি, আমি আগের পয়েন্টে নিয়ে নিয়েছি। আর একটা পয়েন্ট প্রাণী বলতে বললাম যে ওই যে বললাম বাঘ, খাড়ির কুমির, তারপরে রিভার টেরাপিন, এই যে এগুলো আছে এরা বিলুপ্ত। আগের পয়েন্টটাও টাচ করে দিয়েছি, একসঙ্গে 2টা পয়েন্ট করেছি। অর্থাৎ আমি এখানে ওই অপরে প্রাণী বৈচিত্র্য হ্রাস, আমি এই 2টা পয়েন্টকে একসঙ্গে করেছি। এখানে দেখি প্রাণী বৈচিত্র্য বিপন্ন ও প্রাণীর বিলুপ্তি, এটাকে একটাই পয়েন্ট করেছে। আরেকটা পয়েন্ট এখানে দেওয়া যেতে পারে সুন্দরী উদ্ভিদের সংখ্যা হ্রাস করে আমরা লিখব মিষ্টি জলের সংকট, সুন্দরী উদ্ভিদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এটা আমরা করে নেব। আমি এখানে অ্যাকচুয়ালি পয়েন্ট করলাম 4টা, এখানেও আমার 4টাই রয়েছে, কিন্তু আমি প্ল্যানিংয়ের সঙ্গে কিছুটা চেঞ্জ করলাম। বেশ লিখবে। এরপরে আমি চলে যাই, আর আমার এটার সঙ্গে তুমি বইও পড়বে, বই পড়ে বিশেষ করে প্রান্তিক এবং ছায়া 2টো পড়ে নোটগুলো তৈরি করবে। এরপরে আমি পরের টপিক্সে যাই। আমি 4 নম্বর টপিক্সে যাব। 4 নম্বর টপিক্স হচ্ছে বাসস্থান ধ্বংস। হেডলাইন করব বাসস্থান ধ্বংস। বাসস্থান ধ্বংস করে এবার আমি এটাকে বিশ্লেষণে যাব। বিশ্লেষণে যখন যাচ্ছি তখন বলছি ব্যাপক হারে গাছ কাটা, পয়েন্ট করেছি। তো আগে তো জানলাম ব্যাপক হারে গাছ কাটা অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তো বৃদ্ধির ফলে কী হচ্ছে, ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে, এই যে কারণ। এর ফলে কি হচ্ছে, এর ফলে এটা টোটালি আমি প্রান্তিক থেকে লিখে নেব এবং প্রান্তিকের 131 পৃষ্ঠায় যাও। 131 পৃষ্ঠায় তুমি এটা পাবে একদম রেডিমেড। কাজে ওইখান থেকে তুমি এই পয়েন্টটাকে লিখে দেবে, আমি এখানে বর্ণনা করলাম না। প্রান্তিকের 131 পৃষ্ঠায় এই যে পয়েন্টটা বলেছি বাসস্থান ধ্বংস। তা বাসস্থান ধ্বংস 131 পৃষ্ঠার উপরে 4 নম্বরে যেটা লেখা আছে, এখানে পয়েন্ট করা আছে বন্য প্রাণীর লোকালয়ে প্রবেশ, ভূমিক্ষয়, ঝড়, 3টা পয়েন্ট করা হয়েছে। এই 3টা পয়েন্টে ঝড়ের প্রকোপ বৃদ্ধি করবে, আর বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশ, ভূমিক্ষয় আর ঝড়ের প্রকোপ বৃদ্ধি, এই 3 পয়েন্টে বই থেকে উত্তরটা লিখে নেবে। আমি একটু ডিসকাশন করে দিই শুধু। যেমন বন্যপ্রাণী যখন কি হচ্ছে যে প্রাণীদের যখন খাদ্য এবং বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, তখন প্রাণীরা কি করে, লোকালয়ে প্রবেশ করে কিংবা অন্যত্র চলে যায়। তো লোকালয়ে প্রবেশ যখন করে, তো লোকালয়ে যা মানুষ থাকে, অন্যান্য গৃহপালিত পশু থাকে, তাদের উপর হামলা হয়। তখন মানুষের সঙ্গে এই প্রাণীগুলো
সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং জড়িয়ে পড়ার জন্য মারা যায়। যেমন বাঘ মারা যায়, অনেক সময় সুন্দরবনের বসতি এলাকায় বাঘ ঢুকে যায় এবং মানুষ চেষ্টা করে যে বাঘ যাতে না মরে। সুন্দরবনের মানুষ কখনোই চায় না যে বাঘ মারা যায়, কাজেই ওরা বন দপ্তরকে খবর দেয়। আবার অনেক সময় দেখা যায় বাঘ মারাও যায় দুর্ভাগ্যবশত। তো যাই হোক, আর আমরা জানি সুন্দরবন হচ্ছে যেমন সুন্দরী গাছের জন্য ইম্পর্টেন্ট, সেরকম এখানে একটা যে বিশেষ বাঘ পাওয়া যায় যাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়, যেটা সুন্দরবনে পাওয়া যায়, সো রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই বাঘগুলো এভাবে মারা যায়। আর ভূমিক্ষয় হচ্ছে জলোচ্ছ্বাসের জন্য হতে পারে। গাছ যে কাটলো, গাছ কি করে? গাছ করে কি যে গাছের যে শিকড় আছে সেটা মাটি ধরে রাখে। এখন গাছ কেটে দিলাম, ফলে মাটিটা আলগা হয়ে গেল, ফলে জলোচ্ছ্বাস আর প্লাবন যখন হলো তখন মাটিটা ব্যাপকভাবে চলে গেল, ভূমিক্ষয় হয়ে গেল। আর অনেক সময় ঝড় বেশি হয়। ঝড়ের প্রকোপ বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই গাছ কাটার ফলে সুন্দরবন যে একটা ঘন জঙ্গল ছিল, যাকে আমরা ম্যানগ্রোভ বলছি, তো সুন্দরবনের বহু দ্বীপে এখন কিন্তু গাছের সংখ্যা কমে গেছে। তো বেশি গাছ থাকলে ঝড় যতটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ঝড়ের সঙ্গে যত মোকাবিলা করতে পারে, গাছের সংখ্যা কমে গেলে সেটা পারে না। ফলে এই ঝড়ের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এই পয়েন্টটাকে তোমরা এখান থেকে টোটাল বই থেকে নোট করে নেবে। আমি বললাম প্রান্তিকের 131 পৃষ্ঠায় বাসস্থান পয়েন্টটা তোমরা এখান থেকে নোট করে নেবে। এরপরে আমি চলে যাই পরের পয়েন্ট, সেটা হচ্ছে দূষণ। পরের পয়েন্টে যাই, দূষণ। দূষণটা হেডলাইন করব, করে ছকে কারণ আর ফলাফলের ঘর করে লিখব যে 1 নম্বর পয়েন্ট দেব গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এটাতে আমরা লিখব ফলাফলের ঘরে করেছে ম্যানগ্রোভ অরণ্য হ্রাস। আমরা লিখব পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি ও লবণের পরিমাণ বৃদ্ধির ফলে ম্যানগ্রোভ উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে ও সুন্দরী উদ্ভিদের আগা শুকিয়ে রোগাগ্রস্ত হয়ে মারা যাচ্ছে। এখনও আমরা যদি অনেক সময় ভিডিওতে সুন্দরবনের উপর থেকে ছবি পাই, সেটা নেটে পাওয়া সম্ভব, ইউটিউবেও পাওয়া সম্ভব, তো দেখতে পাবো বহু গাছের উপর দিকটা শুকিয়ে গেছে, ফলে এই গাছগুলো মারা যাবে। তাহলে কি হচ্ছে? ম্যানগ্রোভ অরণ্য নষ্ট হয়ে যাচ্ছে, যা পরিবেশগত একটা সমস্যা সুন্দরবনের। তো এইটা ম্যানগ্রোভ অরণ্য হ্রাস, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ তো আমরা আগেই পড়িয়েছি, বায়ু দূষণে যে হয় বিশ্ব উষ্ণায়নের ফলে কী হয় সেটা আগে আলোচনা হয়েছে, কাজেই ওটা আর এখন আলোচনায় যাচ্ছি না আমি। দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে জল দূষণ। জল দূষণের কী কী কারণ আছে আগে আমরা জানি। এবার জল দূষণের ফলে কি হচ্ছে, এইটাকে আমি যদি লিখব জৈব সঞ্চয়ন ও জীব বৈচিত্র্যের হ্রাস। জীব বৈচিত্র্য হ্রাস, এটা পয়েন্টটাতে আমরা লিখব কলকাতা ও হলদিয়া অঞ্চলের শিল্পজাত বর্জ্যগুলি বাহিত হয়ে সুন্দরবন অঞ্চলের জল দূষণ ঘটায়। এছাড়া পণ্যবাহী জাহাজ, জাহাজের তেল, গ্রিজ ইত্যাদি জল দূষণ ঘটায়, যার ফলস্বরূপ জৈব সঞ্চয়ন ঘটে এবং জীব বৈচিত্র্যের প্রভূত ক্ষতি সাধন হয়। এখানে একটা জিনিস আছে যে এই দূষণে অনেক কিছু অবিশ্লেষ্য পদার্থ থাকে এবং এই যে জৈব সঞ্চয়ন এবং জীব বিবর্ধন আগেই পড়ানো হয়েছে কিভাবে হয়, ডিডিটির উদাহরণ দিয়ে যেরকম দেখানো হয়েছে। ফলে এরা এই জল থেকে, এই দূষিত জল থেকে এটা এদের শরীরে চলে যায়, ছোট মাছ থেকে বড় মাছ, তার থেকে আর কেউ। ফলে এখানে জৈব সঞ্চয়ন হয় যা জীব বিবর্ধন ঘটাবে এবং জীব বিবর্ধনের ফলে কী কী ক্ষতি হয় আগে আলোচনা হয়েছে, কাজেই এই পয়েন্টটাকে তোমরা একটুকু লিখবে। এরপরে আমি যে টপিক্সটাতে যাব 6 নম্বর টপিক্স। 6 নম্বর টপিক্স হচ্ছে খাদ্য ও খাদকের ভারসাম্য। দেখো, খাদ্য ও খাদকের ভারসাম্য সবসময় একটা বাস্তুতন্ত্রে খাদ্য এবং খাদক তাদের মধ্যে ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স যদি যদি খাদক বেশি হয়ে যায় তাহলে কি হবে?
খাদক বেশি হয়ে গেলে খাদ্য অভাব দেখা দেবে, খাদ্য তখন কমে যাবে। ফলে খাদ্যের অভাব, আমি বললাম খাদ্য এবং বাসস্থানের অভাব হলেই তখন আমরা ডারউইনের এতে পড়েছি, আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম, এই যে সংগ্রামগুলো পড়েছি, তো ওটা মেনলি খাদ্য বাসস্থানের জন্য ছিল সংগ্রামগুলো। আর পরিবেশের সংগ্রাম, এই সবই কিন্তু সুন্দরবনে দেখতে পাচ্ছি আমরা। তো এর পয়েন্টটাতে আমরা লিখব, প্রথমে লিখব বনভূমি ধ্বংস। বনভূমি ধ্বংস করে ফলাফলে ঘরে লিখব বাস্তুতন্ত্রের ভারসাম্য। কলম ড্যাশ করে লিখব ক্রমশ সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়ার ফলে খাদ্য ও খাদকেরা, উইদিন ব্র্যাকেট লিখতে পারি বাঘ হরিণ, লোকালয়ে প্রবেশ করে এবং মানুষের সঙ্গে সংঘাতে মারা যাচ্ছে। ফলে এটা একটা অন্যতম কারণ এই সংখ্যা কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া, এই যে ব্যালেন্সটা। 2 নম্বর পয়েন্ট করেছি স্বাদু জলের অভাব। স্বাদু জল অর্থাৎ মিষ্টি জল, স্বাদু জলের অভাব। এই স্বাদু জলের অভাবের কারণ, আর এটাতে আমি এখানে লিখেছি প্রাণী বৈচিত্র্যের বিলুপ্তি। এটা লিখেছি প্রাণী বৈচিত্র্য হ্রাস। পয়েন্টটাতে লিখব সুন্দরবনের বাস্তুতন্ত্রের স্বাদু জলের অভাব ও লবণাক্ততা বৃদ্ধির জন্য তৃণভূমি বিনষ্ট হওয়ার ফলে বিভিন্ন প্রাণী বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন বুনো মহিষ, চিতল হরিণ, গন্ডার প্রভৃতি। ফলস্বরূপ খাদ্যের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এই যে বুনো মহিষ, চিতল হরিণ, গন্ডার, এগুলো এককালে এই সুন্দরবন অঞ্চলে দেখা দিত, এখন কিন্তু আর দেখা যায় না। এরা এখানে বিলুপ্ত, অন্যত্রও আছে কিন্তু এই সুন্দরবনে বিলুপ্তই হয়ে গেছে এরা। তো পরিবেশগত সমস্যা, পরিবর্তনের জন্য কী সমস্যা হচ্ছে, তাই এইটা আমি আর লাস্ট পয়েন্টটা এবারে যাব আমি। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। দেখো সমুদ্র জলের উচ্চতা হেডলাইন করলাম, হেডলাইন করে এবার চলে যাব আমি এখানে। পয়েন্ট দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হয়, যে আমরা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নে পড়িয়েছি, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় এগুলো। তো এর 1 নম্বর ফলাফলের ঘরে 1 নম্বর পয়েন্ট আমি দিয়েছি দ্বীপ নিমজ্জন। তাই লিখব বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে দ্বীপ নিমজ্জন হচ্ছে, যেমন ঘোড়ামারা, জম্বুদ্বীপ, ডালহৌসি প্রভৃতি দ্বীপ। এগুলো দ্বীপ এখন জলের তলায় চলে গেছে। এই রকম অনেক দ্বীপই চলে যাচ্ছে, আগামী দিনেও যাবে বিশ্ব উষ্ণায়ন এইভাবে হতে থাকলে। ফলে জীববৈচিত্র্য, ম্যানগ্রোভ উদ্ভিদ হ্রাস পাচ্ছে। আমি আরেকবার পড়ে দিই এটাকে, বলে দিই আরেকবার। দ্বীপ নিমজ্জন, কলম ড্যাশ করে লিখব বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে দ্বীপ নিমজ্জন হচ্ছে, যেমন ঘোড়ামারা, জম্বুদ্বীপ, ডালহৌসি প্রভৃতি দ্বীপ। ফলস্বরূপ জীববৈচিত্র্য, ম্যানগ্রোভ উদ্ভিদ হ্রাস পাচ্ছে। বাস। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট দিচ্ছি দ্বীপাঞ্চল হ্রাস। মানে যতটা সমুদ্র, এক সুন্দরবন অ্যাকচুয়ালি দ্বীপাঞ্চল, অনেকগুলো দ্বীপ, মানে প্রায় 102টা দ্বীপ রয়েছে। এই তো একটা এরিয়া, তো এটা এর স্থলভাগ তো একটা এরিয়া। তো যত দ্বীপগুলো নিমজ্জিত হচ্ছে এরিয়াটা কমে যাচ্ছে। এই পয়েন্টটাতে আমি লিখব যে বিগত 25 বছরে সুন্দরবন অঞ্চলে গড়ে প্রায় 8 মিলিমিটার প্রতি বছর হারে জলতল বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ প্রায় 5.5 কিলোমিটার দ্বীপাঞ্চল প্রতি বছর নিমজ্জিত হচ্ছে, ফলে জীববৈচিত্র্যের বাসস্থান ধ্বংস হচ্ছে। এইভাবে আমি এইটাকে আলোচনা করব। আমি যেভাবে আলোচনা করলাম এইভাবে কিন্তু বইয়ে নেই, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, ইদানিং যে প্রশ্নটা আসে, এবার প্রশ্ন নিয়ে একটু আলোচনা, তার আগে আমি কতগুলো ছবি দেখাই। ছবিগুলোর মধ্যে যাই আমি, একদিক থেকে যাই। যেমন এটা সুন্দরবন, বেশিরভাগ অনেকগুলো নদী আছে, তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে জঙ্গল আছে, এই আর জঙ্গলের মাঝখানে যে নদীটা আছে, এই নদী দিয়ে আমরা লঞ্চে করে ঘুরি। তবু ডিস্টেন্স, জঙ্গল থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করেই বোট চালাতে হয়।
কারণ বাঘ তো সাঁতার কাটতে পারে, কাজে হামলা হতে পারে। আর অনেক জায়গায় অনেক চওড়া চওড়া নদী আছে, এক এক জায়গায় এত চওড়া আছে যে এক পার থেকে এক পার দেখা খুব কঠিন হয়ে যায়। চওড়া চওড়া নদী আছে, আবার সরু নদীও আছে। তো এইরকম জঙ্গল গোটাটা। আর সুন্দরবন তোমাকে বেশিরভাগ লঞ্চে করেই দেখতে হবে, কয়েকটা জায়গায় শুধুমাত্র দেখার জন্য জায়গা আছে। এই যে বেশিরভাগ গাছ কাটার ফলে আমি এই দৃশ্যটা খুব দেখেছি সুন্দরবনে। এই যে গাছগুলো কেটে দিয়েছে, কেটে দিয়ে এই গোড়াগুলো পড়ে আছে সব, এই দৃশ্য আমার চোখে খুব পড়েছে। আর সুন্দরবন গেলে তুমি তো সুন্দরবনের যে সুন্দরী উদ্ভিদের যে শ্বাসমূল টাসমূল সবই দেখতে পাবে। এই যে ঝড় হচ্ছে, ঝড়ের একটা ছবি দিয়েছে। এই ঝড় তো প্রায় প্রতিনিয়ত ব্যাপার, ওখানে ঝড়ের ছবি দিয়েছে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন, তো মানুষ বেশিরভাগ যায় সুন্দরবনে বাঘ দেখতে, কিন্তু বাঘ সাধারণত চোখে পড়ে না। কারণ মানুষ যেটা জায়গায় ঘুরছে ওটা ট্রানজিশন এরিয়া, তো সেই এরিয়ায় বাঘ খুব একটা বেরোয় না। রাত্রিবেলা বেরোতে পারে, দিনের বেলা খুব একটা আসে না। মানুষ বাঘ তো নিরিবিলি পছন্দ করে। কাজে এই যে যে নৌকাগুলো চলে, এলো ভুটভুটি নৌকো, স্টিমারে, তার একটা সাউন্ড আছে। অবশ্য সুন্দরবনে অবশ্য কোনো মাইকিং টাইকিং এগুলোর ব্যাপারগুলো নেই। তো এই সুন্দরবন ভাগ্যবান যারা, তারাই কেবলমাত্র দেখতে পায়। যেমন টাইগার হিলে গিয়ে যে সূর্যোদয় ভাগ্যবানরা দেখতে পায়, সবাই দেখতে পায় না। এরপরে এই যে আমরা সুন্দরবনের কয়েকটা প্রাণী দিই, যেমন ঘড়িয়াল, তারপর নোনা জলের কুমির, তারপরে মগর, এই প্রাণীগুলো এগুলো বড় করে আমরা দেখতে পারি। একটু দেখো ঘড়িয়াল কীরকম হয়। তারপরে এরকম এই যে কুমির কিন্তু খুব দেখতে পাবে, যারা সুন্দরবন বেড়াতে যাবে কুমির পাবেই, নোনা জলের কুমির দেখতেই পাবে। আমাদেরও চোখে পড়েছে বিরাট আকারের কুমির। আর এটা হচ্ছে মগর, দেখো তিনটার আকৃতিগত পার্থক্য। তো এটাকে দেখবে। দেখার পর এই যে আমি মেগা ডাইভার্সিটি, এটা সাঁতরার বই থেকে বলেছি। তো এই সাঁতরার বই থেকে তোমরা এটা মেগা ডাইভার্সিটি 17টা দেশের এখানে লিস্ট দেওয়া আছে, দেখো। পরে লিস্টটাও তুমি করতে পারবে। এখানে প্ল্যানিং। যাই হোক, আজকের ক্লাস আমার এখান পর্যন্তই। যেটুকু আলোচনা হলো তোমরা নোট তৈরি করে নেবে এবং নোট তৈরি করে প্রস্তুত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে মাধ্যমিকের জন্য আবার প্রস্তুত হও। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।